ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 4th সেমিস্টারের জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ভূগঠন থেকে 2, 3, 5 কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ 2, 3, 5 কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। এরপরে ক্ষয়চক্র থেকে 2 নম্বরের, আজকে আমি তোমাদের বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। এরপরে আমি তোমাদের এগুলো থেকে 3 নম্বর, তারপরে 5 নম্বরেরও কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। এরপরে আমি তোমাদের পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসে, আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আগে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে নিই। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, শীতল সীমান্ত বলতে কী বোঝো? শীতল সীমান্ত যে প্রকার বায়ু সীমান্তে শীতল বায়ুপুঞ্জ সক্রিয় থাকে এবং সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জকে স্থানচ্যুত করে তাকে শীতল সীমান্ত বলা হয়। বৈশিষ্ট্য, এই প্রকার সীমান্ত উলম্ব আকারের হয়। এই বায়ু সীমান্তের ঢাল বেশ খাড়াই হয়। এই সীমান্তে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয় এবং উষ্ণ সীমান্ত অপেক্ষা বৃষ্টিপাতের তীব্রতা বেশি হয়। টাইফুন বলতে কী বোঝো? ক্রান্তীয় ঘূর্ণবাতের একটি প্রকার হলো টাইফুন। প্রধানত দক্ষিণ চীন সাগর এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতগুলি টাইফুন নামে পরিচিত। প্রভাবিত অঞ্চল, চীন, ফিলিপাইন, তাইওয়ান এবং জাপানে এই শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব দেখা যায়। বছরের যে কোনো সময় এদের উৎপত্তি হতে পারে। বৈশিষ্ট্য, এদের গতিবেগ ঘন্টায় 150 থেকে 220 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদের ব্যাস 200 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হয়। বজ্র বিদ্যুৎ সহযোগে প্রবল ভারী বৃষ্টিপাত ঘটায়। সামুদ্রিক জল উচ্ছ্বাস দেখা যায়। 3 নম্বর কোশ্চেন, ফ্রন্টোলাইসিস কাকে বলে? ফ্রন্টোলাইসিস হলো একটি বিদ্যমান বায়ু প্রাচীরের বিলুপ্তি প্রক্রিয়া। এতে দুটি ভিন্নধর্মী বায়ুর মধ্যকার পার্থক্য হ্রাস পাওয়ার মাধ্যমে বায়ু প্রাচীর দুর্বল হয়ে বিলুপ্ত হয়ে যায়। বৈশিষ্ট্য, দুটি বায়ুপুঞ্জের মধ্যে তাপমাত্রার পার্থক্য ধীরে ধীরে কমে যায়। বায়ুর মিশ্রণ ঘটতে শুরু করে। মেঘ বৃষ্টিপাত কমতে থাকে। আবহাওয়া স্থিতিশীল হতে শুরু করে। জলস্তম্ভ ও বালুস্তম্ভ বলতে কী বোঝো? পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ঝড় হলো টর্নেডো। এটি ক্রান্তীয় ঘূর্ণবাতের অন্তর্গত। যদি কখনো টর্নেডো জলভাগের ওপর দিয়ে অগ্রসর হয় তবে বাতাসের প্রবল টান বা আকর্ষণে তা জলরাশিকে টেনে নিয়ে ওপরের দিকে ফোয়ারার ন্যায় ছিটকে দেয়। একে বলা হয় জলস্তম্ভ। অন্যদিকে টর্নেডো মরুভূমির ওপর দিকে প্রভাবিত হলে বালুকারাশি টেনে নিয়ে ওপরের দিকে ছিটকে দেয়। একে বালুস্তম্ভ বলে। স্কোয়াল লাইন কাকে বলে? নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের প্রবাহ পথের ডান দিকে একটি রেখা বরাবর অসংখ্য বজ্র ঝঞ্ঝা কক্ষের সৃষ্টি হয়। একে স্কোয়াল লাইন বলে। এক্ষেত্রে অসংখ্য ঝঞ্ঝা কক্ষ সৃষ্টি হয় বলে একটি কক্ষে পরিসমাপ্তি ঘটলেও বহুক্ষণ ধরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া চলতে থাকে। ভূপত্তি, স্কোয়াল শব্দের অর্থ ক্ষণস্থায়ী দমকা ঝড়। এর সৃষ্টি এবং বিলুপ্তি উভয় অকস্মাৎ হয়। বৈশিষ্ট্য, এগুলির গতিবেগ প্রায় 30 থেকে 50 কিলোমিটার ঘন্টা হয়। নাতিশীত ঘূর্ণবাতের প্রবাহপথের ডান দিকে প্রায়শই এগুলির সৃষ্টি হয়। রুদ্রতাপীয় পরিবর্তন কি? রুদ্রতাপীয় পরিবর্তন হলো বায়ুমণ্ডলের এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বায়ুপুঞ্জ ওপরে ওঠে বা নিচে নেমে তার সংকোচন প্রসারণ ঘটিয়ে তাপমাত্রার পরিবর্তন ঘটায়, কিন্তু এর সঙ্গে পার্শ্ববর্তী বায়ুপুঞ্জের তাপে কোনো বিনিময় ঘটে না। তাই এই পরিবর্তন রুদ্রতাপীয়, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান নেই। কোপেনের শ্রেণীবিভাগ উষ্ণতা ভিত্তিক এবং আর্দ্রতা ভিত্তিক শ্রেণী বিভাগগুলি উল্লেখ করো। কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ করতে গিয়ে উষ্ণতা এবং আর্দ্রতা বা বৃষ্টিপাত এই দুই বিষয়কে ভিত্তি হিসাবে ধরেছেন। উষ্ণতার ভিত্তিতে নির্ধারিত শ্রেণীবিভাগ এ, সি, ডি এবং ই। আর্দ্রতা তথা বৃষ্টিপাত এবং বাষ্পীয় ভবনের মাত্রার ভিত্তিতে নির্ধারিত একমাত্র শ্রেণীবিভাগ হলো বি। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তিগুলি লেখো। কোপেন
প্রাথমিকভাবে উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। সুতরাং উদ্ভিদের বন্টন এবং প্রকৃতি অনুযায়ী তিনি জলবায়ুর সীমানা চিহ্নিতকরণের কাজ করেছিলেন। উদ্ভিদের প্রকৃতি আবার জলবায়ুর উষ্ণতা এবং বৃষ্টিপাতের ওপর সর্বাধিক নির্ভর করে। অর্থাৎ তিনি জলবায়ু শ্রেণীবিভাগ করতে গিয়ে প্রধানত গড় মাসিক উষ্ণতা এবং মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এই দুই বিষয়কে প্রধান ভিত্তি হিসাবে নির্বাচন করেছেন। তাছাড়াও ঋতুভিত্তিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের বন্টন বাষ্পীয় ভবনের মাত্রাকেও তিনি কাজে লাগিয়েছেন। সৌর ধ্রুবক বলতে কি বোঝো? পৃথিবীর বায়ুমণ্ডলের বহিঃপ্রান্তে প্রতি একক ক্ষেত্রফলে ও নির্দিষ্ট সময় সূর্য থেকে যে পরিমাণ বিকিরিত শক্তি গ্রহণ করে তাকে সৌর ধ্রুবক বলে। এর বৈশিষ্ট্য কি? সৌর ধ্রুবকের পরিমাণ ল্যাংলেরে প্রকাশ করা হয়। 1 ল্যাংলে প্রতি বর্গ সেন্টিমিটার 1 ক্যালোরি, কিন্তু প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি মিনিটে 1.94 ল্যাংলে থেকে 2.04 ল্যাংলে পর্যন্ত বিকিরণ মাত্রা রেকর্ড করা হয়েছে। সুতরাং সঠিক অর্থে সৌর ধ্রুবক কোনো ধ্রুবক নয়। এরপরে আসছি নেক্সট, অ্যাসিড বৃষ্টি কি? বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহন এবং শিল্প থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সমূহ বায়ুমণ্ডলে যুক্ত হয়। বৃষ্টির জলের সঙ্গে CO2 মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড ও হাইড্রোজেন পারঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয়। একে অ্যাসিড বৃষ্টি বলে। এই বৃষ্টির জলের pH মান 5.6 অপেক্ষা কম হয়। এর ফলে জলাশয়ের pH মান নষ্ট হয়ে জল বসবাসকারী জীবদের ক্ষতি হয়, মাটি অম্লধর্মী এবং উদ্ভিদের ক্ষতি হয়, ফসলের উৎপাদন ব্যাহত হয়, প্রস্তর নির্মিত সৌধ ইমারত নষ্ট হয়ে যায়। এক কথায় অ্যাসিড বৃষ্টি গুরুতর পরিবেশগত সমস্যা সৃষ্টি করে। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন, মন্ডার মিনিমাম বলতে কি বোঝো? সৌর কলঙ্কের সঙ্গে পৃথিবীর সৌর বিকিরণ প্রাপ্তির সরাসরি সম্পর্ক রয়েছে। 1645 থেকে 1715 সালের মধ্যে, মানে 1645 থেকে 1715 সালের মধ্যে সৌর কলঙ্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। স্বাভাবিকভাবে ওই সময়ের মধ্যে পৃথিবীতে আগত সৌর বিকিরণ অপেক্ষাকৃত কম ছিল। এই জন্য ওই সময়কালকে লিটল আইস এজও বলা হয়। এই সময় পৃথিবীর তাপমাত্রা কম থাকায় ব্রিটিশ জ্যোতির্বিদ এডওয়ার্ড ওয়াল্টার মন্ডারের নামানুসারে একে মন্ডার মিনিমাম বলা হয়। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? বায়ুমণ্ডলে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে বলে ওই স্তরকে ওজোন স্তর বলে। সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এই স্তরে এসে ওজোন দ্বারা শোষিত হয়, ফলে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মানুষ তথা সমগ্র জীবজগৎ রক্ষা পায়। আবার অতিবেগুনি রশ্মিকে শোষণ করার মাধ্যমে ভূপৃষ্ঠের উষ্ণতা কম রাখতে ভূমিকা নেয়। ওজোন স্তর না থাকলে সরাসরি অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে ক্ষতিকর প্রভাব ছাড়া বায়ুমণ্ডলীয় উষ্ণতাও বৃদ্ধি করত। এই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা রক্ষাকবচ বলা হয়। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? ধারণা: সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং তার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এরপর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিকিরিত সূর্য রশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। এইভাবে পৃথিবীতে তাপের একটা সমতা তৈরি হয়। কিন্তু মানুষের অবিবেচনা প্রসূত ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। সৌররশ্মি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই গ্রিনহাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হওয়ার নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা এইরূপ ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নামে অভিহিত করেছেন।
প্রতিভ ঘূর্ণবাদ বলতে কি বোঝো? প্রতিভ ঘূর্ণবাদ হলো ঘূর্ণবাদের ঠিক বিপরীত অবস্থা। নাতিশীতোষ্ণ মণ্ডল বা হিমমণ্ডলের কোনো অংশ অত্যাধিক শীতল হয়ে পড়লে ওই স্থানে শক্তিশালী উচ্চচাপ কেন্দ্র তৈরি হয়, কিন্তু এই উচ্চচাপ কেন্দ্রের বাইরের দিকে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম থাকায় বায়ু কুণ্ডালাকারে কেন্দ্র থেকে বাইরের দিকে প্রভাবিত হতে থাকে। এই কেন্দ্র বহির্মুখী বায়ু প্রবাহকে প্রতিভ ঘূর্ণবাদ বলে। এর বৈশিষ্ট্য কি? প্রতিভ ঘূর্ণবাদের কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ থাকায় কেন্দ্র বহির্মুখী বাতাস প্রভাবিত হয়। প্রতিভ ঘূর্ণবাতে বাতাস প্রবাহকালে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। প্রতিভ ঘূর্ণবাতে আকাশ সাধারণত পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। বাতাসের গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার ঘন্টায় হয়। ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝো? ধারণা: উষ্ণমণ্ডলীয় বা ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে অবস্থিত যে স্থান উষ্ণ বায়ুর অবস্থানের জন্য সর্বনিম্ন বায়ুর চাপ ও বায়ুর গতিযুক্ত হয় এবং প্রায় মেঘহীন পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়াযুক্ত হয় তাকে ঘূর্ণবাদের চক্ষু বলা হয়। বৈশিষ্ট্য: এর ব্যাস প্রায় 20 থেকে 50 কিলোমিটার হতে পারে। এই অংশে বাতাস প্রায় গতিহীন থাকলে এর চারিদিকে বাতাস ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠতে থাকে। একে বলে চক্ষু প্রাচীর। এই ঘূর্ণবাদের সবথেকে শক্তিশালী অংশ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে বায়ুমণ্ডলের কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। এরপরে নেক্সট কোশ্চেন আমি তোমাদের এখান থেকে 3 এবং 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আমি তোমাদের বায়ুমণ্ডল তারপরে জীবমণ্ডল করে এই পুরো অধ্যায়টা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।